পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা, পদ্মা যমুনা সেতুর টোল প্লাজায় গাড়ির সারি। ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ডাকাতি ঠেকাতে তৎপর পুলিশ। ঢাকায় মোতায়েন থাকবে প্রায় 15,000 সদস্য। কাজ করবে অক্সিলিয়ারি ফোর্সও। চট্টগ্রামে কয়েক স্তরে নিরাপত্তা বলয়। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত বদল। টেকনাফ উখিয়া ক্যাম্পে জনপ্রতি মাসিক বরাদ্দ $12। 1 এপ্রিল থেকে কার্যকর। শরণার্থী শিবিরে স্বস্তি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর খননের নামে অবৈধভাবে বালু উত্তোলন। ভাঙনের ঝুঁকিতে বিদ্যুৎ কেন্দ্র, সারের গুদাম ও তেল ডিপো। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভোরের সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। ঈদযাত্রার ৫ম দিনে এসে যেন পুরনো জৌলুস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আগের তুলনায় ভিড় বেড়েছে রেল স্টেশনে। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। ঈদ যত ঘনিয়ে আসছে সড়কেও বাড়ছে যানবাহনের চাপ। লম্বা ছুটির প্রথম দিনে মানুষের ঢল নামে নৌপথে। হাকডাক আর লঞ্চের সাইরেনে সদরঘাট লঞ্চ টার্মিনাল ফিরে পায় তার পুরনো জৌলুস। দীর্ঘ অপেক্ষার পর ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। রং বেরঙের লাইটে আলোকিত লঞ্চ সন্ধ্যার পর থেকে পূর্ণ হতে থাকে যাত্রীতে। যাত্রীরা বলছেন শুধু স্বাচ্ছন্দ্য নয়, ঐতিহ্যের বাহন হিসেবেও প্রথম পছন্দ লঞ্চ। ভোগান্তি ছাড়া ঈদ যাত্রায় উচ্ছ্বাসের সুর তাদের কণ্ঠে। ভালো লাগছে। আমরা বাসায় যাচ্ছি আব্বু আম্মুর সঙ্গে ঈদ করার জন্য এবং ফ্যামিলি সবাই ওখানে আছে। খুব বেশি ভিড় আমি বলবো না, যেহেতু একটা সাইড একদমই পদ্মার ওই দিক থেকে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই লঞ্চে একটু রিলিফ পাচ্ছি মনে হয় আমরা। বিকেলে টার্মিনাল পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অতিরিক্ত ভাড়া এবং বাড়তি যাত্রী নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দু একটা লঞ্চ আমি দেখলাম যে একেবারে কবুতরের খোপের মধ্যে ঢুকেছে। একটাকে ফাইন করতে বললাম, করেছে কেন জানি না, করেছে। যদি করে আগামীতে আশা করি আগামীকাল থেকে আরেকটু ডিসিপ্লিন হবে। এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে সড়কে বাড়ছে যানবাহনের চাপ। কোথাও কোথাও যানজটের কারণে ধীর গতিতে চলছে গাড়ি। শুক্রবার সন্ধ্যার পর নবীনগর চন্দ্র সড়কে দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। তবে প্রিয়জনের সান্নিধ্য পেতে এই কষ্ট যেন কিছুই না ঘরমুখ মানুষের কাছে। সম্পূর্ণ রাস্তা হাইডে আসতেছি, জ্যাম। আজকে ছুটি দিছে তাই এলো বাড়ি যাইতেছি, গাড়ি পাইতেছি না, এরকম জ্যাম, অসুবিধা অনেক। ঈদযাত্রার প্রথম দিনেও শিডিউল বিপর্যয় ছাড়াই ছেড়েছে ট্রেন। নিরাপত্তা বলয় পেরিয়ে ট্রেনের ছাদে ভ্রমণের চেষ্টা করেন কেউ কেউ। পরে তাদের সেখান থেকে সরিয়ে দেন রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সদস্যরা। সময় মতো ট্রেন ছাড়াই খুশি যাত্রীরা। বিগত বছরের যে ভিড়গুলো ছিল এবার ওইরকম আমরা ভিড়টা দেখতে পাচ্ছি না। মোটামুটি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতে যাচ্ছে আর কি। যখন ঈদের ছুটিতে বাসা যায় এরকম ধরনের কোনো সময় এত খোলামেলা পাই না, এত ফ্রি। টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে পারবে না, যাওয়ার টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবে। যাত্রা নির্বিঘ্নে ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি করছে হাইওয়ে পুলিশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদ উদযাপনে টানা 9 দিনের ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ। চুরি, ছিনতাই ও ডাকাতি সহ নানা অপরাধ দমনে মাঠে থাকবে প্রায় 15,000 পুলিশ সদস্য। রাস্তায় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বিপণী বিতান ও আবাসিক এলাকায় জোরদার করা হবে টহল। পুলিশের সঙ্গে কাজ করবে নতুন নিয়োগ পাওয়া অক্সিলিয়ারি ফোর্স। আতাউর কাউসারের রিপোর্টে বিস্তারিত। ঈদের ছুটিতে একরকম ফাঁকাই হয়ে যায় ঢাকা। এবার ছুটি লম্বা হওয়ায় আরো বেশি মানুষ ছুটছেন শেকড়ের টানে। এই সময় বেড়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। এসব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো নগরী থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না,
কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না। ডিএমপি জানিয়েছে ঈদে চুরি, ছিনতাই ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় বাড়ানো হবে পুলিশি টহল। নিরাপত্তা জোরদার করা হবে বাস টার্মিনাল, লঞ্চ ও রেল স্টেশনে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টি সদস্যদের ধরতে মাঠে থাকবে বিশেষ টিম। বর্তমানে ঢাকা মহানগর এলাকায় আমাদের 667টি টহল টিম পরিচালিত হয় রাতে এবং দিনে মিলে। এর বাইরে 71টি চেকপোস্ট স্থাপন করা হয়। প্রয়োজনীয় সংখ্যাটা আরও বাড়ানো হবে। একই সাথে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার মাধ্যমে একটা অনুকূল পরিবেশ তৈরি করবে, যাতে করে অপরাধীরা কোনোভাবে অপরাধ কর্মকাণ্ড করার সাহস না পায়। নগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে এবারের ঈদ নিশ্চিন্তে, নির্ভাবনায় আপনারা কাটাতে পারেন। ছুটিতে ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে 15,000 পুলিশ সদস্য। যে কোনো প্রয়োজনে ফোন দেওয়া যাবে 999। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা চট্টগ্রাম নগরীর চুরি, ছিনতাই ও ডাকাতি বাড়ার শঙ্কায় রয়েছেন নগরবাসী। তারা বলছেন ছুটির সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি বাড়ানো দরকার। এদিকে পুলিশ বলছে নগরীর নিরাপত্তায় থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর ঈদের সময়ে 8 থেকে 10 লাখ মানুষ চট্টগ্রাম ছাড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে চট্টগ্রাম ছেড়েছেন বিপুল সংখ্যক মানুষ। ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা থাকবে চট্টগ্রাম নগরী। এতে বাসাবাড়ি, ফ্ল্যাট ও অফিস একদম খালি হয়ে যাচ্ছে। ওই সময়ে সক্রিয় হতে পারে অপরাধী চক্র। ফাঁকা নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির শঙ্কা নগরবাসীর। দেশের সব জায়গায় চুরি ডাকাতি হচ্ছে এবং পরিস্থিতি সেভাবে হয়ে গেছে। পরিস্থিতি যে উন্নতি করছে তা না, এটা অনুন্নত হয়ে গেছে। ফ্ল্যাট খালি থাকে, বন্ধ থাকে, তালা টালা ভাঙে, বিল ভাঙে, এরকম তো হয়। এদিকে নিজস্ব ব্যবস্থাপনায় ছুটির সময়ে বিভিন্ন আবাসিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার আহ্বান আবাসিক বাসিন্দাদের। দেশের বিরাজমান পরিস্থিতিতে আমাদের নিজেরাই একটু চিন্তিত, যে কারণে আমরা সিকিউরিটি বাড়াবার ব্যবস্থা করছি। আল্লাহ দিলে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা কর্মী আছে, যে নিরাপত্তা কর্মী দিয়ে আমরা অতীতে এইভাবে সুন্দর শান্তিপূর্ণভাবে চালাই গেছি, এখনও চালাইতে পারবো। কিন্তু দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সরকারকে একটু সহযোগিতা করতে হবে। সব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে সিএমপি। আবাসিক এলাকায় যে ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম আছে, ওদেরকেও আমরা ওদের সাথে কথা বলেছি, সমন্বয় করেছি, যেন ওরাও অ্যালার্ট থাকে এবং যে কোনো বিষয় আমাদেরকে জানায়। এছাড়া আমাদের রেগুলার যে পেট্রোল আছে, ফুড পেট্রোল, নাইট পেট্রোল, সিকিউরিটি পেট্রোল, এগুলো থাকবে। শুধু বাসা বাড়ি নয়, জনগুরুত্বপূর্ণ ভবন, রাষ্ট্রীয় সম্পত্তি, বিপণী বিতান, মার্কেট, ব্যাংক, এটিএম বুথেরও নিরাপত্তা নিশ্চিত করবে সিএমপি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদুল ফিতরের নামাজের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোরে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। এছাড়াও দেশের বিভাগীয় শহরগুলোতেও তৈরি হচ্ছে প্রধান ঈদ জামাতের স্থান। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের নামাজ আদায়ে সমবেত হবেন মুসল্লিরা। এর জন্য প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। রোড রোলার দিয়ে সমন করা হচ্ছে মাটি, ঘাস রোপণ করে তাতে ছিটানো হচ্ছে পানি। প্রস্তুত হচ্ছে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুর ঐতিহাসিক গৌরী শহীদ কেন্দ্র ঈদগাহ ময়দান। 23 একর জমি নিয়ে বিস্তৃত মাঠটিতে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা আসেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের সুবিধার্থে নানা ব্যবস্থা রাখছে কর্তৃপক্ষ। রয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশেমি। গোটায় মাঠে পানি দিচ্ছি কয়েকদিন থেকে, এখনো দীর্ঘদিন দিব, যে ঈদের আগা পর্যন্ত। এখন মাঠে ঘাস লাগাতেছি, ওলার চলতেছে, ফির আবার চুন দিতে হবে। বৃহৎ যে জামাত, এই জামাত অনুষ্ঠিত হবে, এটি একটি দিনাজপুরবাসীর জন্য বৃহত্তর ঐক্যের বার্তা দেবে। এদিকে 198তম ঈদুল ফিতরে জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল 10টায় মুফতি আব্দুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। 6 একর আয়তনের ঈদগাহে 4 স্তরের নিরাপত্তায় কাজ করছেন বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য।
এছাড়া সব বিভাগেই প্রস্তুত করা হচ্ছে প্রধান ঈদ জামাতের স্থান। সকাল 8টায় চট্টগ্রামে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। একই সময় সিলেটের শাহী ঈদগাহ, খুলনার সার্কিট হাউজ মাঠ, ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠ, বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান, রাজশাহীর শাহ মখদুম রহমাতুল্লাহ আলাই কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর সকাল 8:30টায় রংপুর কেন্দ্রীয় কালেক্টর ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত হওয়ার কথা রয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় এই তথ্য। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনুস। স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশে ব্যবসার দারুণ পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে চীনের কাছ থেকে বিনিয়োগ, ঋণ ও অনুদান হিসেবে বাংলাদেশ $210 কোটি প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। দুদেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। অর্থনৈতিক আর প্রযুক্তি সহযোগিতা ছাড়াও গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলে জানানো হয়। শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। এদিন চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ভৌগোলিক কারণেই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ, তাই এই অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস। নেপাল, ভুটান, they have no access to the sea. So if you are a landlocked country, your fate is sealed. If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, send things through Bangladesh. And suddenly you have a new economic zone. There is no shortage of young people, both men and women. Huge transformation in Bangladesh just about 8 months back. You are invited to be part of that new Bangladesh. একই দিন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস প্রেসিডেন্ট ইয়াও ওয়াওয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নাজমুস সালেহী, সময় সংবাদ। কাটানোর চেষ্টায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনের পর জুলাই গণহত্যার বিচার হবে কিনা তা নিয়েও শঙ্কা জানান তিনি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এর মধ্য দিয়ে নতুন সংবিধান তৈরি করে ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে। শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব বলেন, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এর মাধ্যমে নতুন সংবিধান তৈরি করে ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করতে হবে। সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনটি একটি গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই গণপরিষদ নির্বাচিত প্রতিনিধিরা তারা বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিবে। সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার কোনো যৌক্তিক কারণ নেই। সিরাজগঞ্জ শহরের বিজয় সৌধ চত্বরে এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে, কারণ ভোটের পর বিচার হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কতটুকু চলমান থাকবে এই নিশ্চয়তা আমাদের নেই। ফলে আমরা চাবো আইনের মধ্যেই
দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে যাতে আমরা সামনে আগাই। এ সময় সংস্কারকে এগিয়ে নিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কেউ কেউ ফ্যাসিস্ট শেখ হাসিনার সুরে কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনার মতোই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার নানা চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। আমি লক্ষণ পাচ্ছি যে আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে, আপনাদের ভোটের দরকার কি, নির্বাচনের দরকার কি, এই সব বলে বাংলাদেশের মানুষের সব অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, ভোটাধিকার সহ কেড়ে নিয়েছিল। আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে। জুলাই অভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন পূর্ণতা পেলেও জনগণের অধিকার এখনও নিশ্চিত হয়নি। জনগণের ভোটাধিকার নিশ্চিতে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। বৃহস্পতিবার লন্ডনে স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিক জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। তারা শুধুমাত্র একটি তাদের সাইনবোর্ড, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার লন্ডনের রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি MA মালিকের সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এই সময় MA মালিক জানান, বেগম জিয়া এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। শিগগিরই ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে ফিরবেন দেশে। হাসিনা ফেসিস্টরা ঠিক সময় মতো দেয়নি। এখন আমাদের নেত্রী এখন এইখানে আসছেন সুচিকিৎসা, আলহামদুলিল্লাহ মাছ বেটার। জুলাই অভ্যুত্থানের অনেক আগে সংস্কার প্রস্তাব দিয়েছেন তারেক রহমান এবং তার হাত ধরে বাংলাদেশের জনগণের অধিকার আদায় হবে বলে দাবি করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মানুষের অধিকার আদায় হবে তখনই যখনই জনগণ নিঃসংকোচ চিত্তে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সে তার আগামী দিনে তাকে সেবা করার কাকে সুযোগ দিবে সেটি নির্বাচন করতে পারবে। বিএনপি জনগণকে সাথে নিয়ে একটি সত্যিকারের জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সংগ্রাম অব্যাহত রাখবে বলে জানান বক্তারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আশ্রয় শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। 1 এপ্রিল থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গা মাথাপিছু মাসিক খাদ্য সহায়তা $12 এবং নোয়াখালীর ভাষাঞ্চর আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের জন্য $13 করে বরাদ্দ রাখা হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি রোহিঙ্গারাও। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। এর মধ্যে ভাষাঞ্চরের আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয় 60,000-এর মতো। 13 লাখ রোহিঙ্গার মধ্যে 8.5 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পরে কয়েক মাসে। গত বছরও রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 65,000 রোহিঙ্গা। কিন্তু গত 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে মার্চের শুরুতে হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমানোর সিদ্ধান্ত নেয় WFP, যা কার্যকর করার সিদ্ধান্ত হয় এপ্রিল থেকে। কিন্তু রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে WFP। এর আগে খাদ্য সহায়তা $12.5 থেকে $6 কমিয়ে আনার ঘোষণায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় স্বস্তি ফিরেছে আশ্রয় শিবিরে। $12 বরাবর দিয়া যাইব, বাসন শহর মাঝে $13 দিয়া যাইব। তো হিয়ান ফুনিয়ারে বেশা বেশি দিলাম, মায়ের দাও তো খুশি আছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে আগামী অক্টোবর পর্যন্ত একই ধরনের সহায়তা প্রদান করা হবে। এই সিদ্ধান্তের ফলে দুশ্চিন্তা মুক্ত হওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান ধরে রাখতে অবদান রাখবে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা
রোহিঙ্গাদেরকে ক্যাম্পের মধ্যে রাখা, এমনকি তাদের স্বাস্থ্যগত যে বিষয় আছে সেই সকল বিষয়ের সাথে এই খাবারের রেশনের এই বিষয়টা জড়িত। এর আগে 2023 সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার 2 মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর 2024 সালের জুনে সেখান থেকে বেড়ে $12.5 করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গঞ্জ সার কারখানার সামনে জেগে ওঠা চর খননের জন্য দেয়া হয়েছে কার্যাদেশ। অভিযোগ উঠেছে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে 10 থেকে 12টি ড্রেজারের মাধ্যমে বালু তুলছে ঠিকাদার। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বিদ্যুৎ কেন্দ্র, সারের গুদাম ও তেলের ডিপো। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ফজলুর রহমানকে সঙ্গে নিয়ে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ড্রেজার দিয়ে মাঝ নদী থেকে তোলা হচ্ছে বালু, পরে তা বড় বাল্কহেডে করে পরিবহন করা হচ্ছে অন্যত্র। 2024 সালের এপ্রিলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কারখানার সামনে মেঘনা নদীতে জেগে ওঠা চর থেকে হাইড্রোগ্রাফি জরিপ অনুযায়ী বালু তোলার সিদ্ধান্ত হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামাল ইন্টারন্যাশনালকে কাজের অনুমতি দেওয়া হয়। অভিযোগ উঠেছে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে 10 থেকে 12টি ড্রেজারের মাধ্যমে বালু তোলা হচ্ছে। এতে ভাঙনের মুখে আশুগঞ্জ প্রান্তের AFCL, মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড এবং ভৈরব প্রান্তে বিডিসি গুদাম ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড কার্যালয়। আগত বর্ষা মৌসুমেই হয়তোবা এ নিয়ে একটা বিপজ্জনক অবস্থায় পড়তে পারি আমরা, এবং সেই ক্ষেত্রে আপনারা হয়তো দৃশ্যমান দেখতেছেন যে যমুনা অয়েল কোম্পানি অলরেডি এটা নদীর সাইডেই চলে গেছে। এটা বন্ধ না করলে আমাদের এই দুটি প্রতিষ্ঠান পাশাপাশি বিএডিসি এবং যমুনা অয়েল কোম্পানি আমাদের ঝুঁকিতে থাকবে সবসময়। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে বিধি মেনেই কাজ করার কথা জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। চরটা সুন্দর করা এবং ফ্যাক্টরির স্বার্থে, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বার্থে আমরা যতটুকু সম্ভব সহনশীলতার ভিতরে এবং যাতে জনগণের কোনো ক্ষতি না হয়, এপার উপরে কোনো ক্ষতি না হয় সেভাবে আমি চেষ্টা করা কাটতেছি। সুইং ড্রেজারের পরিবর্তে অন্য ড্রেজার ব্যবহারের ফলে ঝুঁকি বেড়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আর এই বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। চোষা ড্রেজার দিয়ে এক জায়গা থেকে গভীর করে বালু উত্তোলন করা হয়, তখন দেখা যায় যে পাড় থেকে বালুগুলো সরে এসে বা মাটি সরে এসে এখানে গর্ত ভরাটের জন্য যখন অগ্রসর হয়, সেক্ষেত্রে তখন দেখা যায় পাড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঠিকাদার তাদেরকে বলা হয়েছে যদি তারা অনিয়ম ঘটায় তাহলে তাদেরকে লাইসেন্স চুক্তি বাতিল করা হবে এবং সরকারের যে কোষাগার আছে সেটাও বাজেয়াপ্ত করা হবে। মেঘনা নদী থেকে প্রতিদিন গড়ে অন্তত 20 লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। ইতিমধ্যে জেলার 70 হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং হয়ে গেছে। শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন হোটেল ব্যবসায়ীরা। আর পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, নীলগিরি, নীলদিগন্ত সহ জেলার সবকটি দর্শনীয় স্থান। এবারও ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এ জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস। শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন হোটেল ব্যবসায়ীরা। শুধু তাই নয়, পর্যটক বরণে প্রস্তুত পরিবহন, রেস্টুরেন্ট সহ পর্যটন সংশ্লিষ্টরা। প্রস্তুতি নিচ্ছি, আমাদের রিসোর্টের যা কিছু সংস্কার করা দরকার আমরা এখন করতেছি। আশা করি ঈদের আগে আমাদের সবকিছু কমপ্লিট হবে। রিসোর্টের উন্নয়নমূলক কাজ, সৌন্দর্য বর্ধনের কাজ এবং আরও যেসব ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা প্রয়োজন সেগুলো করছি আর কি। তো পর্যটক বরণের একটা বিশাল প্রস্তুতি নিচ্ছি। পর্যটক বাহী আমাদের যে গাড়িগুলো আছে আমরা সব গাড়ি মেরামত করে নতুন করে রাখছি। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের পুলিশ থাকবে পর্যটকদের নিরাপত্তা এবং তথ্য সেবা দেওয়ার জন্য। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সহ অন্যান্য পুলিশও থাকবে এখানে। পর্যটকরা নির্বিঘ্নে তাদের আশা করি এবার ঈদটা পালন করতে পারবে। বান্দরবানে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি রয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। রাঙামাটিতে অপরিকল্পিত পর্যটন সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণ রোধ ও দুর্ঘটনা এড়াতে নির্দেশনা জারি করেছে জেলা পরিষদ। কর্তৃপক্ষের এমন পদক্ষেপে আশা নিরাশার দোলাচলে ভুগছেন উদ্যোক্তারা।
আর পর্যটন খাতে শৃঙ্খলা, পরিবেশ ও স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে প্রবিধান প্রণয়ন করতে এই আদেশ বলে জানায় জেলা পরিষদ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। হ্রদের নীল জলরাশি, সবুজ পাহাড় আর আকাশে সাদা মেঘের ভেলা, প্রকৃতির এমন রূপে টানে রাঙামাটিতে ছুটে আসেন পর্যটকরা। ফলে বিগত 5 থেকে 7 বছরে স্থানীয় উদ্যোক্তাদের হাত ধরে বদলে যেতে শুরু করেছে এই জেলার পর্যটন খাত। গড়ে উঠছে নতুন নতুন রিসোর্ট, কটেজ। এতে যেমন দেখা দিয়েছে সম্ভাবনা, তেমনি বেড়েছে শঙ্কাও। প্রকৃতি ও পরিবেশকে তোয়াক্কা না করে যত্রতত্র অপরিকল্পিতভাবে গড়ে উঠছে স্থাপনা, যাতে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। পার্বত্য জেলা পরিষদ আইন 1989 অনুযায়ী জেলা পরিষদের অনুমোদন ছাড়া পর্যটন সংশ্লিষ্ট কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না। এমন নির্দেশনায় আশা নিরাশা দোলাচলে উদ্যোক্তারা। স্থানীয় উদ্যোক্তা বা স্টেক হোল্ডারদের একটা মতামত নেওয়ার যদি সুযোগ থাকে, তাহলে আমি মনে করি যে সেটা আরো বেশি ভালো হবে। যদি নিজেকে ক্যাপাবল করে এই মনিটরিংটা তারা করতে পারে, তাহলে খুবই চমৎকার একটি কাজ হবে। আর যদি না পারে, তাহলে কিন্তু এটা দুপক্ষের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। আগে আসলে যারা এখানে উদ্যোক্তা আছে, আমরা অভিভাবকহীন অবস্থায় ছিলাম। বর্তমানে যেহেতু জেলা পরিষদ দায়িত্ব নিচ্ছে এই জায়গায়, তা ওনাদের কিছু দায়িত্ব থাকে এই জায়গায়। আমরা যারা উদ্যোক্তা রয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য। পর্যটন খাতে শৃঙ্খলা, পরিবেশ, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে প্রবিধান প্রণয়ন করতে এই আদেশ বলে জানালেন পরিষদ চেয়ারম্যান। এই পার্বত্য এলাকার যে সমস্ত সংস্কৃতি, ইতিহাস, এগুলো যাতে সবাই ধরে রাখতে পারি। টুরিস্টরা যেটার জন্য আসে পার্বত্য চট্টগ্রামে, সেটা যেন তারা দেখতে পায়। পার্বত্য চুক্তির আলোকে 2014 সালের 28 আগস্ট স্থানীয় পর্যটন খাত জেলা পরিষদের কাছে হস্তান্তর করে সরকার। দায়িত্ব প্রাপ্তির প্রায় 11 বছর পর পর্যটন সংক্রান্ত প্রথম কোনো নির্দেশনা জারি করল প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, রাঙামাটি। জমাট রাজধানীর মার্কেটগুলো, অনেকে রেডিমেড পোশাকের পাশাপাশি কিনছেন কসমেটিক্স সামগ্রীও। আর স্বল্প আয়ের মানুষের ভিড় ফুটপাতের দোকানগুলোতে। ঈদের আগে পণ্য বিক্রি শেষ করতে দামাদামি নিয়েও তেমন আপত্তি করছেন না বিক্রেতারা। শেষ সময়ের হাকডাক আর ক্রেতাদের আনাগোনায় জমজমাট ঈদ কেনাকাটা। বেতন, বোনাস, ছুটি সবই মিলেছে। এবার স্বাদ আর সাধ্যের মধ্যে পোশাক মেলাচ্ছেন কেউ কেউ। অনেকের নজর জুতা, অলংকার ও কসমেটিক্স সহ দরকারি বিভিন্ন পণ্যের দিকে। জামা কিনেছি, ব্যাগ কিনেছি, কেনা শেষ পর্যায়ে এখন জুতা আর জুয়েলারি কিনবো। আসছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। গেঞ্জি সব কেনাকাটা হয়েছে। তবে লম্বা ছুটি থাকায় শেষ সময় আশানুরূপ ক্রেতা নেই বলে জানান বিক্রেতারা। সকাল থেকে এরকম কাস্টমার আছে না, একটু ফাঁকা ফাঁকা যাচ্ছে। শুক্রবারে যে পরিমাণ কাস্টমার থাকার কথা, ওই পরিমাণ কাস্টমার মূলত নাই। একটা মালে কোনোটায় 200-100 টাকা লসও বিক্রি করতে হচ্ছে। বিক্রেতারা ছাড়ের কথা জানালেও দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতার। দাম তো একটু বেশিই লাগতেছে, মানে আমরা যে সবসময় কিনি তার থেকে 300-400 টাকা বেশি নিয়ে গেছে। এবারও রোজার শেষ দিনগুলোতে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে রাজধানীর বিপণী বিতানগুলো। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। আবারও চড়ে গেছে ফলের বাজার। বেড়েছে আমদানি করা আপেল, কমলা, আঙুরের দাম। ঈদের আগে চাহিদা বৃদ্ধির কারণ বলছেন বিক্রেতারা। রমজানের শুরুতে ফলের দাম আকাশ ছোঁয়া থাকলেও শুল্ক কমানোর সিদ্ধান্তে কমে কিছুটা। তবে রমজানের শেষ দিকে এসে আবারও চড়ে গেছে আমদানি করা ফলের বাজার। রাজধানীর কাউরান বাজারে শুক্রবার প্রতি কেজি আপেল বিক্রি হয়েছে 400 টাকায়, যা একদিন আগে বিক্রি হয়েছে 350 টাকা কেজিতে। কেজিতে 40 টাকা বেড়ে মালটা ও কমলা বিক্রি হয় 300 টাকায়। কালো আঙুরের দাম কেজিতে 50 টাকা বেড়ে ঠেকেছে 500 টাকায়। 1 কেজি সাদা আঙুরের দাম পড়ছে 350 টাকা। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আনার আর নাশপাতিও। তবে দাম কমেছে দেশি ফলের। প্রতি কেজি তরমুজ 45 টাকা, পেয়ারা 80 আর প্রতিটি আনারস বিক্রি হচ্ছে 50 টাকা দরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে সয়াবিনের। উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় সয়াবিন চাষে ঝুঁকছেন কৃষকেরা। উন্নত জাতের বীজ রোপণ করায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়াবে বলে আশা কৃষি বিভাগের। লক্ষ্মীপুর থেকে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট।
মাঠের পর মাঠ চাষ করা হয়েছে সয়াবিন। লক্ষ্মীপুর জেলায় এবার এই তেল ফসল আবাদের লক্ষ্যমাত্রা 42,000 হেক্টর জমিতে ধরা হলেও হয়েছে 43,660 হেক্টরে, যা গেল বছরের তুলনায় 1,660 হেক্টর বেশি। ইনশাল্লাহ বাম্পার ফলন পাবে এবং আমরা উপকৃত হতে পারবো। আগের তুলনায় এবার ভালো হবে আশা করা যায়। আমাদের ফসল খুবই ভালো রয়েছে। 10-15 হাজার টাকা খরচ হয়েছে, আল্লাহ দিলে 40-50 হাজার টাকা বেচতে পারবো। কৃষি কর্মকর্তারা জানান, চাষিরা আগে স্থানীয় সোয়াক জাতের সয়াবিন বীজ বপন করতেন। এবার সরবরাহ করা হয়েছে উচ্চ ফলনশীল জাতের বিনা সয়াবিন 5 ও 6 এবং বিউ জাতের সয়াবিন বীজ। ফলনটা তুলনামূলকভাবে বেশি হচ্ছে এবং কৃষকরা দিন দিন সয়াবিন চাষে আগ্রহ হচ্ছে। অনুকূল আবহাওয়া ও চাষাবাদে আধুনিক পদ্ধতি ব্যবহারে এবার আবাদি জমি বৃদ্ধির সঙ্গে উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশা কৃষি বিভাগের। পরিবেশ পরিস্থিতি এরকম থাকে তাহলে হয়তো আমাদের এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন আরো বেশি হবে। চলতি মৌসুমে সয়াবিনের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 87,000 মেট্রিক টন, যা গেল বছরের চেয়েও 9,000 মেট্রিক টন বেশি। এই অঞ্চলে সয়াবিন ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা গেলে চাষিরা যেমন লাভবান হতেন, তেমনি সয়াবিন চাষাবাদে বিপ্লব ঘটত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমলনগরের চর লরেন্স এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। পাহাড়ি জনপদে দেখা দিয়েছে পানি সংকট। ঝিরি বা ঝর্ণায় পানি প্রবাহ কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন পাহাড়ি বাসিন্দারা। জমে থাকা পানি পান করে চলে তৃষ্ণা নিবারণের চেষ্টা। গৃহস্থালির কাজে ব্যবহার হয় এসব পানি। স্থানীয়দের অভিযোগ, নির্বিচারে পাহাড় কাটা ও অপরিকল্পিত জুম চাষে ধ্বংস হচ্ছে ঝিরি ও ছড়া। এছাড়া শুষ্ক মৌসুমে তীব্র হচ্ছে পানি সংকট, আর এতে দুর্দশায় পড়তে হচ্ছে পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের। পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। অবশ্য দেশীয় প্রজাতির সবুজ গাছ দিয়ে বনায়ন করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা। এখন গাছপালা কেটে ফেলাতে পানি শুকিয়ে গেছে, আর তাছাড়া সেগুন বাগান থাকাতে পানি আর বেশি শুকিয়ে গেছে। আমরা অনেক দূর থেকে পাহাড় বেয়ে পানি আনতে হয়। আমাদের ছড়া, কুয়া, জিরি, ঝর্ণা সব পানি শুকিয়ে গেছে। আমরা গোসল করা, কাপড় চোপড় পরা তো অনেক দূর, ঠিক মতো খাওয়ার পানিটা আমরা খাইতে পারতেছি। যদি আমরা বনকে বাঁচিয়ে রেখে ওখানকার সিলেকশন করে আমরা কিছু গাছ কাটতাম, পুরো জায়গাটা নেড়া না করে আবার পুনরায় বনায়ন করতে পারতাম, এবং এখানে যদি এভারগ্রিন স্পেসিস দিয়ে যদি আমরা বনায়ন করতে পারি, এখানকার লোকাল স্পেসিস দিয়ে বনায়ন করতে পারি, তাহলে কিন্তু এটা রোধ করা সম্ভব। বন কিন্তু এই পানির আধার। এইখানে যদি আমরা এভারগ্রিন স্পেসিস দিয়ে যদি আমরা বনায়নটা করি, তখন কিন্তু এই গ্রাউন্ডটা কিন্তু ঢাকা থাকবে গাছে, তখন কিন্তু এই ধরনের মরুময়তা কিন্তু আসবে না। জনের সঙ্গে ঈদ করতে আজও বাড়ির পথে ছুটছেন হাজার হাজার নগরবাসী। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, আশুলিয়ার বাইপাইল সড়কে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। শুরুতেই যাচ্ছি আবু সাইদ নিশানের কাছে। ঈদুল ফিতরের দীর্ঘ 9 দিন ছুটির দ্বিতীয় দিনেও সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং লঞ্চের সাইরেন এবং হাঁকডাকে কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি যে পুরানো যে জৌলস সদরঘাটের সেটি কিন্তু ফিরে এসেছে। পদ্মা সেতু হওয়ার পর অনেকটা অকেজো হয়ে পড়েছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল, কিন্তু আজকে এবং গত দিনে আমরা যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখেছি, সেটি কিন্তু প্রমাণ করছে যে সদরঘাট লঞ্চ টার্মিনাল আবার তার পুরনো জৌলসে ফিরে এসেছে। এবং যাত্রীদের সাথে আমরা যেটা কথা বলে জানতে পেরেছিলাম যে গুলিস্তান থেকে কিন্তু সদরঘাট আসার পথে কিন্তু তারা দীর্ঘ একটা যানজটের মধ্যে পড়েছে, এবং বিশেষ করে ভিক্টোরিয়া পার্ক থেকে কিন্তু তারা ব্যাগ বোঝাই কাঁধে নিয়ে কিন্তু তারা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন। তবে যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন এই জন্য যে তারা কিন্তু বলছেন যে এই যে সদরঘাট লঞ্চ টার্মিনালে যে স্বাচ্ছন্দ্যে তারা প্রিয় মানুষের সাথে ঈদ যাত্রা করতে পারছেন এবং আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন, সেটি কিন্তু তারা স্বস্তি প্রকাশ করছেন। তবে আমরা কিন্তু বেশ কয়েকটা লঞ্চ দেখেছিলাম, তারা কিন্তু যাত্রী বোঝাই করে এবং লঞ্চের ছাদেও কিন্তু যাত্রীদের নিয়ে তারা কিন্তু যাচ্ছিলেন, এবং 6টার দিকে কিন্তু আমরা দোয়েল পাখি 1 এই লঞ্চটি কিন্তু ভোলাগামী নাগপুরগামী লঞ্চ সেটি কিন্তু ছেড়ে যায় লঞ্চ টার্মিনাল থেকে একে একে বেশ কয়েকটি ছেড়ে যায়। এবং নিরাপত্তার কথা যদি আমরা নিরাপত্তার বিষয়ে কিন্তু তারা বলছে যে এই যে নিরাপত্তা
নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন এবং যদি অতিরিক্ত ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর অবস্থান নিচ্ছেন এবং আমরা কিন্তু বেশ কিছু বাইক দেখতে পেয়েছিলাম, সেই বাইকগুলো কিন্তু তারা এই লঞ্চে করে কিন্তু ঈদে ঘরমুখ যাত্রীদের দিকে কিন্তু যারা যাচ্ছেন। এবং আমরা যেটা জানতে পারলাম ঈদ স্পেশাল হিসাবে কিন্তু বেশ কিছু লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কিন্তু যাচ্ছেন এবং অগ্রিম টিকিটও কাটা যাচ্ছে এখান থেকে এবং যারা মানে সরাসরি এসেও কিন্তু টিকিট কাটতে পারছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আমরা যাত্রী এবং বিডব্লিউটি এর সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে 50টি রুটে প্রায় 175টি লঞ্চ কিন্তু প্রতিদিন এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায় এবং ঈদ স্পেশাল হিসাবেও কিন্তু বেশ কিছু লঞ্চ কিন্তু তারা এখানে ঈদ উপলক্ষে এনেছেন এবং যাত্রীরা কিন্তু বলছেন যে এই যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত তেমন একটা দেখা যায় নাই, তবে শিডিউল বিপর্যয়ের কথা কিন্তু কেউ কেউ আমাদের জানিয়েছেন যেই লঞ্চটি যখন ছাড়ার কথা তখন কিন্তু ছাড়ছেন না বলে আমাদেরকে যাত্রীরা অনেকে বলেছেন এবং 5টায় কিন্তু সদরঘাট থেকে বরিশালগামী যে লঞ্চটি যাওয়ার কথা সেটি কিন্তু 6টায় ছেড়ে গিয়েছে। তো এখন পর্যন্ত আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে এইবার ঈদযাত্রা উপভোগ করার জন্য প্রিয় মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা শেকড়ের টানে বাড়ির দিকে যাচ্ছেন এবং সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য শৃঙ্খলার জন্য কিন্তু এখানে সব বাহিনী কিন্তু তৎপর রয়েছেন। ইভেন আমরা গোয়েন্দা সাদা পোশাকে কিন্তু গোয়েন্দারাও কিন্তু এখানে তৎপর রয়েছেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই জন্য। এবং বিডব্লিউটিএ থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম এই যাত্রীরা কিন্তু কোনো অভিযোগ যদি পেয়ে থাকেন যাত্রীদের পক্ষ থেকে তাড়াতাড়ি ব্যবস্থা নেন এবং ব্যানার ফেস্টুন সহ কিন্তু বেশ কিছু নির্দেশনা কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার্থে। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এখন আমরা যাব মুন্সিগঞ্জে সহকর্মী উজ্জ্বলের কাছে সেখানকার খবরাখবর জানতে। বসন্তের যে নির্মল ভোর সেটাকেই কিন্তু ঈদযাত্রায় বেশি সময় বেছে নেওয়া হচ্ছে, কারণ আমরা গেলকালের মতোই দেখেছি যে লম্বা ছুটির দ্বিতীয় দিনে কিন্তু এই ভোরবেলায় চাপ পড়েছে এবং পদ্মা সেতুর যে টোল প্লাজা ঘিরে লম্বা লাইন কিন্তু ক্রমেই দীর্ঘ হচ্ছে। অনেকে কিন্তু সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করেই কিন্তু ছুটছেন এবং আপনারা দেখছেন যে এই মোটর বাইকের যে লম্বা লাইন সেটি কিন্তু অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। অনেকে কিন্তু বাইকে স্ত্রী সন্তান নিয়ে ছুটছেন এবং তারা বলছেন ঝুঁকি ঝামেলা কাটানোর জন্য কিন্তু তারা পদ্মা সেতু দিয়ে একটা উৎসব মুখর পরিবেশে তারা বাড়ি পানে যাচ্ছেন এবং এখানকার যে গেল দিনের যে পরিসংখ্যান সেখানে কিন্তু প্রায় 40,000 যানবাহন এই পদ্মা সেতু দিয়ে বাড়ি পানে গিয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রায় 10,000ই ছিল মোটরসাইকেল এবং এই যানবাহনগুলো থেকে কিন্তু তাদের আয় হয়েছে 4,25 লাখ টাকারও বেশি এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে এখানকার যে তাদের টোল সেই টোল কিন্তু একটি অস্থায়ী টোল বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে ভোর থেকেই চাপ সামলাবার জন্য এবং গতকাল যে ভোরে তাদের হিমশিম পরিস্থিতির কারণে অনেকটা শৃঙ্খলার ব্যত্যয় ঘটে সেটি শৃঙ্খলা ধরে রাখবার জন্য কিন্তু আজকে বিশেষ ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে যে বাকি আরও 8টি স্থায়ী টুল বুথ রয়েছে সেখান দিয়ে কিন্তু অন্যান্য যানবাহনগুলো পার হয়ে যাচ্ছে এবং আজকে কিন্তু ভোরে অনেকটা শিশির লক্ষ্য করা গেছে এবং এরকম পরিবেশে কিন্তু যারা এই বাড়ির পানে যাচ্ছেন তারা বলছেন তাদের কষ্ট কম হচ্ছে, কিন্তু এই যে চৈত্রের প্রখর দাবদাহ যখন শুরু হয় দুপুরে তখনও কিন্তু যাত্রীর চাপ থাকে, সেই কষ্টটা লাঘব করবার জন্য কিন্তু তারা এভাবে যাচ্ছেন এবং পদ্মা সেতুতে কিন্তু এবার নিরাপত্তায় নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ছাড়াও তো বিভিন্ন সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরাও কিন্তু রয়েছে। পদ্মা সেতু 7টি পয়েন্টে কিন্তু এই নিরাপত্তা কর্মী সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া 126টি যে উচ্চ ক্ষমতার ক্যামেরা স্থাপন করা হয়েছে সেই ক্যামেরা থেকে কন্ট্রোল রুমে 4 জন সার্বক্ষণিক পদক্ষেপ গ্রহণ করছেন এবং তারা বলছেন যে কোনোভাবে যে কোথাও জট তৈরি হয়ে বিশৃঙ্খল পরিবেশ হতে না পারে বা দুর্ঘটনা প্রতিরোধেও কিন্তু তাদের নানা রকম
পরামর্শ দেওয়া আছে এবং কোনোভাবেই যেন এই ফিটনেসবিহীন যানবাহন আসতে না পারে বা ট্রাফিক আইন মেনে চলতে পারে সেজন্য কিন্তু একেবারে ধলেশ্বরীর পয়েন্ট থেকে শুরু করে পদ্মা সেতু মুন্সিগঞ্জ এরিয়া কিন্তু নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নির্মল পরিবেশের মধ্যে কিন্তু উপর দিয়ে যে যানবাহন যাচ্ছে ঈদ যাত্রার ঠিক নিচ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে ঈদ যাত্রীদেরকে নিয়ে। তো এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্ট থেকে ঈদ যাত্রার সবশেষ। আমরা চলে যাব আশুলিয়ায়, সেখানকার ঈদ যাত্রার খবর জানাবেন সহকর্মী জয়। আমি রয়েছি এই মুহূর্তে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে। আপনারা জানেন যে বাংলাদেশের যে কয়টি যানজট হওয়ার জন্য হটস্পট রয়েছে আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল, মূলত এইখানে বাইপাল থেকে মূলত যানজটের সৃষ্টি হয়ে থাকে প্রতি বছর। এই যানজট আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে শনিবারে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তীব্র গাড়ির চাপ রয়েছে এবং এই গাড়ির চাপ কিন্তু ক্রমেই বাড়ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে মূলত 4টি ধাপে আশুলিয়া শিল্পাঞ্চল, সাভার শিল্পাঞ্চল, ধামরাই শিল্পাঞ্চল সহ 4টি ধাপে কিন্তু আপনার গার্মেন্টস কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ছুটি দেওয়া হয়েছে এবং এর ফলে কিন্তু এখন আর ওই মানুষজন কিন্তু বাসায় বসে থাকবে না, তারা কিন্তু খুব দ্রুত বাড়ির পানি ছুটছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে মূলত নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে গাড়ির চাপ বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমেই কিন্তু এই চাপ বৃদ্ধি পাচ্ছে। এবং যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে যে মূলত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান থাকায় এখানে কিন্তু সড়কে কিন্তু যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত সড়কে যে ধরনের প্রতিবন্ধকতা ছিল তা অনেকটাই সরিয়ে ফেলা হয়েছে এবং যানজট নির্বিঘ্নে যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য কিন্তু তারা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি মূলত এই সড়কটি ছাড়াও বাইপাস হয়ে 2টি সড়ক ব্যবহার করা হয়ে থাকে। একটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে কিন্তু ধামরাই হয়ে কিন্তু টাঙ্গাইলের মধ্য দিয়ে কিন্তু যমুনা সেতু দিয়ে কিন্তু উত্তরবঙ্গ যেয়ে থাকে এবং একই সাথে কিন্তু গাজীপুর হয়ে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে কিন্তু মূলত উত্তরবঙ্গে যাচ্ছে। আপনি জানেন যে মূলত 22 থেকে 24টি জেলার মানুষ এই নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে থাকে। আমরা আজকে সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে গাড়ির কিন্তু চাপ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং উত্তরবঙ্গগম গাড়িগুলি কিন্তু অপেক্ষা করছে যাত্রীর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বিআরটিসি এর ডাবল টেকার যে পরিবহন, সেই পরিবহনও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং একই সাথে কিন্তু আমরা দিন যত গড়াচ্ছে তত কিন্তু আপনার এই পরিবহন মানুষজন উঠছে। মূলত নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে কয়েক কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাড়ির চাপ রয়েছে এবং গাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু টিকিট কেটে বসে আছে এবং গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকেও কিন্তু আপনার পরিবহন করতে দেখছি মানুষজনকে। তবে ট্রাফিক পুলিশ যেটি বলছে সেটি হচ্ছে যে মূলত ফিটনেসবিহীন গাড়িগুলো যেগুলো রয়েছে এবং বিশেষ করে ট্রাকে পরিবহন যাত্রীদের পরিবহন করা যাবে না, এটিও তারা মাইকিং করছে, কিছুক্ষণ পর সচেতনতা বৃদ্ধি করছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি মূলত আপনি জানেন যে ঢাকা অঞ্চল শিল্প অঞ্চল অধ্যুষিত একটি এলাকা, সেখানে কিন্তু প্রায় 8 থেকে 10 লক্ষ শ্রমিক কাজ করে থাকেন এবং তারা কিন্তু 3-4টি কাফেলায় কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গে গিয়েছে এবং শেষ কাফেলার যাত্রী হিসেবে কিন্তু আজকে এবং কালকে তারা বাড়ির পানে পৌঁছবে। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের সড়কে ভোগান্তি সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা আরো বিস্তারিত তথ্য জানতে চলে যাব মানিকগঞ্জের পাটুরিয়াতে। সেখানে রয়েছে সহকর্মী তার কাছে চলে যাচ্ছি। হোসেন জয়, তো আপনি যেভাবে বলছিলেন মানিকগঞ্জের ঘাট এলাকাও কিন্তু এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধীরে ধীরে কিন্তু যাত্রী এবং যানবাহন সংখ্যা বাড়ছে। তো এটা আমরা সকাল থেকে দেখছি আর মাত্র 1 থেকে 2 দিন বাকি রয়েছে। শেষ মুহূর্তে কিন্তু যারা তাদের ঘরে ফিরছে তারা কিন্তু আসলে একদম
খুব স্বস্তি নিয়ে এই ঘাটটি পার হচ্ছে। আমরা আমরা দেখছি যে দূরপাল্লার যে যানবাহন তার থেকে ছোট যানবাহনের সংখ্যা সবচাইতে বেশি রয়েছে। তো তবে ধীরে ধীরে বলছিলাম ধীরে ধীরে যাত্রী এবং যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজকে শেষ মুহূর্তে যারা এখানে যাচ্ছে তারা কিন্তু একদম বলছে যে আমরা তাদের সাথে কথা বলেছি যে স্বস্তি নিয়ে কিন্তু তারা যাচ্ছে। মহাশহরে কেউ ওই রকম তারা ভোগান্তি পায়নি যারা এখন পর্যন্ত এসেছে। কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের পুরনো সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আর থাকবে না অর্থনীতি, নিরাপত্তা ও সামরিক সহযোগিতার পুরনো কোনো সম্পর্ক। অটো শিল্পে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই বদলে যেতে থাকে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্ক। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব, শুল্ক যুদ্ধ সহ নানা কারণে বিতর্কের মুখে প্রধানমন্ত্রীও বদল হয়ে গেছে দেশটিতে। এবার যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক, নিরাপত্তা ও সামরিক সহযোগিতার সব ধরনের সম্পর্ক শেষ। অটোয়ায় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন কার্নি। শুধু তাই নয়, অটো শিল্পের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দেন তিনি। জানান কানাডাও প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্রের ওপর সম্ভাব্য পাল্টা এ শুল্কের প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী কার্নি। এ সময় কানাডার জনগণকে নিজেদের অর্থনীতি নিয়ে মৌলিকভাবে চিন্তা করার পরামর্শ দেন তিনি। এর আগে গেল বুধবার আমদানি করা যানবাহন ও এর যন্ত্রাংশের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক ব্যবস্থায় স্থায়ী হবে বলেও জানান তিনি। হোয়াইট হাউস জানায় গাড়ির ওপর এই শুল্ক আগামী 2রা এপ্রিল থেকে কার্যকর হবে। ব্যবসার জন্য গাড়ি আমদানির ক্ষেত্রে কার্যকর হবে 3রা এপ্রিল থেকে। তবে যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে কার্যকর হবে আরও পরে। 1965 সালে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানি নিয়ে একটি চুক্তি সই হয়। মার্ক কার্নি জানান ট্রাম্পের শুল্ক আরোপের মধ্য দিয়ে এই চুক্তি শেষ হলো। তবে সরকার ও ব্যবসায়ী সম্প্রদায় এগিয়ে আসলে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পরেও অটো শিল্পে কানাডা টিকে থাকবে বলে আশাবাদী কার্নি। কাকুলি আখতার, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে নারী ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা। ঈদের আগেও বেতন পাননি চুক্তিবদ্ধ 36 জন। ব্যাংকিং জটিলতার দায় দিচ্ছে বাফুফে। ছুটির পর পরিশোধের পবিত্র রমজান মাসের শেষ জুমায় মুসল্লিদের ঢল নামে সৌদি আরবে। বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মুসল্লির পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মসজিদুল হারাম। সারাদিন ইবাদত বন্দেগীতে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। মক্কা থেকে আরিফুর রহমানের রিপোর্ট। অশ্রুসিক্ত নয়নে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা, সেই সঙ্গে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি চাইলেন মুসল্লিরা। সংযমের মাসে মক্কার কাবা প্রাঙ্গণে কাঁধে কাঁধ মিলিয়ে শেষ জুমার নামাজ আদায় করলেন লাখ লাখ মানুষ। রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নিজের আত্মার শুদ্ধতায় হাত তোলেন মহান আল্লাহর দরবারে। প্রবাসী বাংলাদেশিরা বললেন, লাখ লাখ মুসল্লির সঙ্গে নামাজ আদায়, কাবাঘর তাওয়াফ করা এক অপূর্ব অভিজ্ঞতা। ওমরা পালনে যাওয়া বাংলাদেশিরাও জানান তাদের অনুভূতির কথা। রিয়াদ শহর থেকে এই পবিত্র মক্কা নগরীতে পবিত্র উমরা হজ পালন করার জন্য আমরা আসছি। আলহামদুলিল্লাহ উমরা হজ শেষ করলাম। এখন পুরো মুসলিম উম্মাহ তথা এবং আমাদের দেশের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি আমার দেশের জন্য দোয়া করতেছি, সবাই যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে চলতে পারি, দিনের পথে চলতে পারি। ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত রাখার কথাও জানান ধর্মপ্রাণরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।
পবিত্র রমজান মাসে জুমাতুল বিদার নামাজে মালদ্বীপের বিভিন্ন মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। রাজধানী মালে সহ আশপাশের মসজিদগুলোতে নামাজ শুরুর আগে থেকেই জড়ো হতে শুরু করেন তারা। বিশেষ করে দেশটির জাতীয় মসজিদে দেখা যায় উপচে পড়া ভিড়। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে দেখব বিস্তারিত। জুমাতুল বিদার দিন ধর্মপ্রাণ মুসল্লিরা মালদ্বীপের বিভিন্ন মসজিদে আগে থেকেই উপস্থিত হতে শুরু করেন। দেশটির জাতীয় মসজিদ আল সুলতান মুহাম্মদ তাকুরফানু আল আউজামে জুমার আজানের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এদিন জুমার নামাজে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ মালদ্বীপ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটির মোট জনসংখ্যা প্রায় 6 লাখ, যার 1/4 বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক হয়ে আল্লাহর নৈকট্য কামনায় প্রার্থনা করেন। দেশের যে আমেজটা আমরা পাইতাম ঠিক সেটাই অনুভূতি পাচ্ছি, কারণ সব বাংলাদেশিরা এখানে আছে। এখানে লোকাল মানুষের চেয়ে আমাদের বাংলাদেশের মানুষ অনেক বেশি। রোজা রেখে সবার সঙ্গে জুমাতুল বিদার জামাতে শরীক হতে পেয়ে খুশি প্রবাসীরাও। একসাথে প্রায় অনেক বাংলাদেশি আছে, বিদেশিরা সবাই একসাথে নামাজ পড়ি, মনে হয় দেশের একটা ফিল পাচ্ছি। বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতিতে আছে, আমরা যাতে শান্তিতে সবাই বসবাস করতে পারে এবং কি সবাই যাতে শান্তি থাকতে পারে, বাক স্বাধীনতা যাতে সবাই ফিরে পায়, আমরা এই কামনা করি। রমজানের শেষ শুক্রবার আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণে কান্না জড়িত কণ্ঠে দোয়া করেন মুসল্লিরা। বিশেষ করে নিরীহ ফিলিস্তিনিদের রক্ষা ও বাইতুল মুকাদ্দেস উদ্ধারে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, মালদ্বীপ। অস্ট্রেলিয়ায় মাত্র কয়েক বছর আগেও শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাতেই দেখা মিলত পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা। সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। দেশটিতে ইসলাম ধর্মের অনুসারী বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎসবও। এবছর হাজারো দর্শনার্থীর ভিড়ে মুখরিত সিডনির উপশহর লিভারপুলের রমজান বাজার। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। ধীরে ধীরে অস্ট্রেলিয়ার সিডনিতে বাড়ছে মুসলিম জনসংখ্যা। এর সুবাদে ইসলামের সৌন্দর্য, মহিমা আর উৎসবের সঙ্গে পরিচিত হচ্ছেন স্থানীয়রা। বেশ কয়েক বছর ধরে সিডনির মুসলিম অধ্যুষিত উপশহর লিভারপুলে রমজান মাস জুড়ে বাংলাদেশের ইফতার বাজারের আদলে স্থানীয় সিটি কাউন্সিলের তত্ত্বাবধানে আয়োজিত হয়ে আসছে রমজান বাজার। প্রতি বছর রমজান মাসের বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত লিভারপুলের প্রাণকেন্দ্রে এই আয়োজন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ধর্মনিরপেক্ষ ও মিশ্র সংস্কৃতির দেশ অস্ট্রেলিয়ায় দ্রুতই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে রমজান ও ঈদ সহ মুসলিম সংস্কৃতির নানা উৎসব। তারই প্রতিফলন পড়েছে এবারে রমজান বাজারে। আগত দর্শনার্থী ও ক্রেতার চাহিদার ভিত্তিতে এবছর বিভিন্ন মুসলিম দেশের 150-র বেশি খাবার ও পানীয় স্টল নিয়ে আরও বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে। প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে রোববার পর্যন্ত চলে এ আয়োজন। মেলায় এসে স্বল্প মূল্যে পৃথিবীর প্রায় সব মুসলিম দেশের নিজস্ব ঐতিহ্যগত খাবার ও পানীয় স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছে সবাই। এছাড়াও উৎসবের আমেজ দ্বিগুণ করতে প্রতি সন্ধ্যায় থাকে নানা সাংস্কৃতিক আয়োজন। অস্ট্রেলিয়ার জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ। তাদের অনেকেই কোনো ধর্ম অনুসরণ করে না, তবে এদেশের সকল ধর্মীয় উৎসবে অংশগ্রহণ ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাতি হিসেবে অস্ট্রেলিয়ানদের করেছে আরও বেশি সুন্দর। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এদিকে পবিত্র রমজানে ইতালির রাজধানীর রোম যেন ইফতারের নগরীতে পরিণত হয়। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সামাজিক ভ্রাতৃত্ব এবং প্রবাহ তৈরি হচ্ছে। প্রতিদিন দেশটিতে কমপক্ষে 50,000 বাংলাদেশি ইফতার মাহফিলে যোগ দিয়ে থাকেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র রমজানের শেষ পর্বে এসে ইতালির রাজধানী রোমকে যেন ইফতারের নগরীতে পরিণত করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শহরটির 45টি মসজিদ সহ বিভিন্ন রেস্তোরাঁ ও কমিউনিটি সেন্টারে চলছে ইফতারের নানা আয়োজন। ইতালির বিভিন্ন প্রদেশে ইফতার মাহফিলে প্রতিদিন অংশ নিচ্ছেন কমপক্ষে 50,000 প্রবাসী বাংলাদেশি। রোমের রেস্তোরাঁগুলো থেকে আগাম অর্ডার দিয়ে দেশটিতে থাকা মসজিদগুলোতে নিয়ে আসেন ইফতার সামগ্রী। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলো পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। সাংগঠনিকভাবে ইফতার তৈরির সংখ্যা কম থাকলেও বাংলাদেশি খাবার পাওয়া যায় এমন রেস্তোরাঁগুলোর উপরেই নির্ভর করে থাকেন প্রবাসীরা। ইফতার মাহফিলে অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশিরা জানান, সকল ভেদাভেদ
ভেদাভেদ ভুলে এই ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সামাজিক ভ্রাতৃত্ব গড়ে তুলতে চান তারা। যারা মুসলমান বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে সবাই একত্রিত হয়ে ইফতার করি। তো এই ইফতারের মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন সেটা আরও সুদৃঢ় হয়। মানুষের জীবনে তাগিদে অনেক সময় ব্যস্ত থাকলেও এই ইফতার উপলক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি। রোমের বিভিন্ন ইফতার মাহফিলে গিয়ে দেখা যায় নারী, শিশু সহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেন এই ইফতার মাহফিলে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বিমানযাত্রীদের বিলম্বিত ফ্লাইটের ক্ষতিপূরণের নিয়ম কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। নতুন নিয়মে ক্ষতিপূরণ 3 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা উন্নত করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। অনেকে বলছেন এতে ক্ষতিগ্রস্ত হবেন যাত্রীরা, তবে লাভবান হবে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের গুরুত্বপূর্ণ বাহন হলো বিমান। 2025 সাল থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ফ্লাইট যদি নির্ধারিত সময়ের চেয়ে 3 ঘন্টা বা এর অধিক সময় বিলম্ব করে তাহলে দূরত্ব বেঁধে 250 ইউরো থেকে 600 ইউরো ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন প্রতি যাত্রী। এমন নিয়মের কারণে এয়ারলাইন্সগুলো প্রতি বছর গড়ে 3000 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে। সম্প্রতি ইউরোপীয় এয়ারলাইন্স অথরিটি নতুন নিয়ম চালুর পরিকল্পনা করেছেন, ক্ষতিপূরণের সময়সীমা 3 ঘন্টা থেকে 5 ঘন্টায় উন্নত করা। শুধুমাত্র 2024 সালে ইউরোপে ফ্লাইট বাতিল এবং বিলম্বের কারণে 28 কোটি 70 লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তাদের অনেকেই পেয়েছেন ক্ষতিপূরণ, যেই তালিকায় রয়েছে হাজারো বাংলাদেশিও। বিশ্লেষকদের মতে নতুন নিয়মে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার 3 ঘন্টা থেকে 5 ঘন্টায় উন্নত করা হলে এয়ারলাইন্স কোম্পানিগুলো লাভবান হবে। তবে ক্ষতির মুখে পড়বে যাত্রীদের অধিকার এবং প্রশ্নের মুখে পড়বে সেবার মান। এয়ারলাইন্সগুলোর দাবির মুখে নতুন ক্ষতিপূরণ আইন পাশ করতে সব দিক বিবেচনা করবে কর্তৃপক্ষ, এমনটাই মনে করেন ইইউ নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। সময় সংবাদ, ইতালি। এবার খেলার খবর। ঈদের আগে স্বস্তির খবর টাইগার ভক্তদের জন্য। হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নিশ্চিত করেছে এভারকেয়ার কর্তৃপক্ষ। একই সঙ্গে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তামিমের ব্যক্তিগত বিষয় জনসম্মুখে আনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা। এদিকে আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে থাইল্যান্ডে নেয়ার জন্য ডাক্তারদের সবুজ সংকেতের অপেক্ষায় তার পরিবার। সোম থেকে শুক্র শুধু তামিম ভক্তই নয়, দেশের ক্রিকেট ভক্তরাও জানেন এই 5টা দিন কতটা উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে তাদের। অবশেষে হোম সুইট হোম। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। রুদ্ধশ্বাস প্রতীক্ষার যেন স্বস্তির সমাপ্তি। আমরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড ডিসিশন নিল ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন এন্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। আগে জানা গিয়েছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতই উন্নতি হচ্ছে তামিমের কন্ডিশনের। বাসায় ফিরলেও তাকে থাকতে হবে ডাক্তারের তত্ত্বাবধানেই। তবে গেল বৃহস্পতিবার এভারকেয়ার কর্তৃপক্ষের এক মন্তব্য নিয়ে তৈরি হয় সমালোচনা। তামিমের ব্যক্তিগত ইস্যু সামনে এনে নেটিজেনদের তোপের মুখে পড়েন তারা, জানিয়ে ক্ষুব্ধ ছিল খান পরিবারও। ডাক্তাররাও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত এবং আমি চাই যে আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানানো যে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে, মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। এটা তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এর জন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং দেশবাসীর কাছে দোয়া চাই তামিম ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসেন। চলতি সপ্তাহে তামিমকে থাইল্যান্ড নিয়ে যেতে চায় তার পরিবার, যার জন্য ইতোমধ্যে ভিসার আবেদনও করা হয়েছে। তবে বিমানে এই অবস্থায় চড়ার জন্য প্রয়োজন ডাক্তারদের সবুজ সংকেত। তাই তো এখন ফিট টু ফ্লাইয়ের অপেক্ষায় তার পরিবার। থাইল্যান্ডে গিয়ে বামরুনগ্রাত হাসপাতালে চিকিৎসা নেবেন তামিম, যেখানে গেল বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন তার বড় ভাই নাফিজ ইকবাল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের উন্নয়ন নয়, বরং স্রেফ চলার জন্যই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। দলগুলোতে নেই পর্যাপ্ত কোচিং স্টাফ,
পারফরমেন্স অ্যানালিস্টের রোলটাও বিলাসিতার নাম। ভেন্যুর দূরত্ব, চৈত্রের গরম আর রমজানের কারণে ক্রিকেটাররাও দিতে পারেন না সর্বোচ্চ। এ নিয়ে ক্ষোভ বাড়ছে খেলোয়াড় ম্যানেজমেন্টের। সাব্বির মিথুনের রিপোর্ট। সময়ের সঙ্গে ক্রিকেটটা বদলে গেছে অনেক। মাঠের মতো খেলাটা এখন অনেকটাই মাঠের বাইরেরও। ব্যাটিং বোলিং কোচের মতো পারফরমেন্স কিংবা কম্পিউটার অ্যানালিস্টরাও এখন সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক তো বটেই, ঘরোয়া আর বয়স ভিত্তিকের কোচিং স্টাফেও তাদের সম্পৃক্ততা নিশ্চিত করছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। দেশের একমাত্র লিস্টে টুর্নামেন্ট ডিপিএলেই পারফরমেন্স অ্যানালিস্ট নেই মোহামেডান রূপগঞ্জের মতো হেভিওয়েট দলগুলোর। 12টা টিমের খবর নিলে কোনো টিমই কম্পিউটার অ্যানালিস্ট বা পারফরমেন্স অ্যানালিস্ট পাবে না, যেটা আমার টিমে রয়েছে। সো এগুলো পারফরমেন্স করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। সেই প্ল্যানিংগুলো আমি প্রথম থেকেই করেছি। ইভেন ক্লাবের থেকেও আমি এটা পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি না, আমি নিজেই ডিসাইড করেছি। ঢাকা প্রিমিয়ার লিগে আপনি দেখবেন কিছু কিছু দল হোঁচট খেয়েছে ছোট দলের সঙ্গে, বিকজ ওই টিমের সেই প্লেয়ারদের সম্পর্কে জানা নেই। আমার কোনো প্লেয়াররা বলতে পারবে না অপোনেন্ট টিমের এই প্লেয়ার সম্পর্কে জানে না। কেবল কৌশলগত দিক দিয়েই নয়, ঢাকা প্রিমিয়ার লিগ যোজন যোজন পিছিয়ে আছে মাঠের ক্রিকেটেও। জ্যাম ঠেলে সাভারের বিকেএসপি আর চৈত্রের গরমে অন্তত 50 ওভারের ক্রিকেটটা যে হয় না তা স্বীকার করলেন তাসকিন আহমেদ। 50 ওভারের খেলা চারটিখানি বিষয় না আমাদের কন্ডিশনে, মানে রোদ থাকে, হিউমিড জার্নি, তো আপনি এর আগের দিন সারাদিন রোজা রাখতেছেন, ওই ইফতারের থেকে ভোরবেলায় খেলা, সো এনাফ রিকভারি হয় না, আন্ডার পারফরমেন্স হয়, ইনজুরি রিস্ক বেড়ে যায়। এই যখন অবস্থা, তখন দেশের শীর্ষস্থানীয় লিগের মান নিয়ে প্রশ্ন ওঠাটাও তো স্বাভাবিক। ডোমেস্টিক ক্রিকেট এবং মানে পার্সোনালি স্কিল ওয়াইজ সব কিছু, কালচার থেকে শুরু করে সব মিলাই তো আমরা সব সেক্টরেই কিছুটা পিছানো। হ্যাঁ, তো এটা ধরেন আগের থেকে উন্নতি হচ্ছে, যেসব সারা বিশ্বেই ধরেন যেই জিনিসটা 2-4 বছর আগে হয়, এটা আমাদের এখানে একটু পরেই আসে সব ক্ষেত্রে। মানহীন ডিপিএল এর প্রভাব দেখা যায় আইসিসি ইভেন্টে। অন্যান্য দেশের সঙ্গে সেখানে পার্থক্যটা স্পষ্ট হয় দেশের ঝিমিয়ে পড়া ক্রিকেটের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টাইগার কোচিং প্যানেলকে শক্তিশালী করতে নতুন পেস বোলিং কোচের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমান কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না বিসিবি। নতুন কোচের তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান, পাকিস্তানি ও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসার, যারা কোচিং পেশাতেও হয়েছেন বেশ সফল। সম্প্রতি কয়েক বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে টাইগারদের পেস ইউনিট। বিশ্ব ক্রিকেটেই সমীহ আদায় করে নিয়েছেন তাসকিন মুস্তাফিজরা। সবশেষ নাহিদ রানার সংযোজন তো আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশি বোলার বল করেন 150 কিলোমিটার গতিতে। তাদের দেখভালের দায়িত্বে আছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। তবে তার পারফরমেন্সে খুব একটা সন্তুষ্ট নয় বিসিবি। কিউই কোচের সঙ্গে বোর্ডের চুক্তি রয়েছে প্রায় বছর খানেক। তবে তার আগেই এই কোচকে বিদায় বলে দিতে চাইছে বিসিবি। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বোর্ড। অ্যাডামসের স্থলাভিষিক্ত কে হতে পারেন? এরই মধ্যে সম্ভাব্য বেশ কয়েকজন নামি দামি কোচের সঙ্গে আলাপ করেছে ক্রিকেট বোর্ড। জানা গেছে পরবর্তী কোচের তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেট, যিনি গেল বিপিএলেই কাজ করে গেছেন চিটাগং কিংসের হয়ে। উপমহাদেশের ক্রিকেট সম্পর্কে বেশ জানাশোনা আছে এই অসি কোচের, আছে বিপিএল খেলার অভিজ্ঞতাও। সেই সঙ্গে এক্সপ্রেস বোলার দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের। এছাড়া সবশেষ তিনি বোলিং কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট দলেরও। ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি লম্বা না হলেও আলোচিত ছিলেন গতিময় বোলিংয়ের কারণে। 35 ওয়ানডেতে তার নামের পাশে উইকেট সংখ্যা 62। এই গতি তারকা টাইগার ক্রিকেটে যুক্ত হলে উপকৃত হবে দেশের ক্রিকেট। যদিও এর আগেও তার সঙ্গে আলোচনা হয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো পরিণতি আসেনি। এখন দেখার বিষয় এই আলোচনার ফলাফল আসে কিনা। এ তালিকায় আছেন আরেক পেস কিংবদন্তি পাকিস্তানি ওমর গুল। এই পেসারও দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান দলের। 2022 সালের শুরুতে 15 দিনের জন্য একটি ক্যাম্পের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বছরের শেষ পর্যন্ত স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয় তাকে। 2023 সালে ছিলেন পাকিস্তান দলের বোলিং কোচ। বর্তমানে কোনো জাতীয় দলের সঙ্গে নেই। বিসিবি আলোচনা করেছে পাকিস্তানি কিংবদন্তির সঙ্গেও। নাম শোনা যাচ্ছে সাবেক গুরু কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডেরও। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কাকে তাসকিনদের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল।
আবারও নেতিবাচক কারণে আলোচনায় বাংলাদেশ নারী ফুটবল, তবে এবারে পুরো দায় ফেডারেশনের। সূত্রের খবর, ঘটা করে ৩৬ ফুটবলারের সঙ্গে চুক্তি করল। ঈদের আগে কোনো বেতন ভাতা পাননি নারীরা। যদিও বাফুফের দাবি সব প্রক্রিয়া প্রস্তুত থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে নাকি যথাসময়ে ফুটবলারদের পাওনা পরিশোধ করা যায়নি। ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরলে একসঙ্গে ৩৬ ফুটবলারকে বেতন দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন তারা। এদিকে রূপনা মাসুরাদের পর এবার ভুটান লিগের ক্লাব পারো এফসির হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন আরও ৪ ফুটবলার। ঈদের আনন্দ আছে সবার, ব্যতিক্রম নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও কর্মচারীরাও। পরিবারের জন্য কেনাকাটা ও বিশেষ মুহূর্ত উপভোগের জন্য নির্ধারিত সময়ে সবাইকে বেতন বোনাস দিয়েছে বাফুফে। তবে যাদের জন্য এই ফুটবল ফেডারেশন ঈদ নেই শুধু তাদেরই। তা না হলে চুক্তির মেয়াদের ১ মাসের বেশি পার হলেও কেন বেতন পাননি নারী ফুটবলাররা, তা নিয়ে যেন ভ্রুক্ষেপ নেই কারোই। গত ১০ ফেব্রুয়ারি সাবিনা কৃষ্ণা মারিয়াদের ছাড়া ৩৬ ফুটবলারদের সঙ্গে বেশ ঘটা করে নতুন চুক্তি করেছিল বাফুফে। এরই মাঝে কেটে গেছে অনেক সময়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলেছে আফিদা খন্দকাররা। তবে নতুন চুক্তি হলেও বাফুফের সূত্রের খবর, ব্যাংকিং জটিলতার কারণেই নাকি নিজেদের পাওনা পাননি ফুটবলাররা। বাফুফের এক কর্মকর্তা জানান, চুক্তির পর নারী ফুটবলারদের বলা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। কিছু ফুটবলার তা না করায় পুরো দলকে বেতন দিতে পারেনি ফেডারেশন। তবে নারী ফুটবলারদের বেতনের অর্থ প্রস্তুত রেখেছে ফেডারেশন। ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরলেই সঙ্গে সঙ্গে তা করা হবে পরিশোধ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নারী ফুটবলারদের পৃষ্ঠপোষক একটি ব্যাংকিং প্রতিষ্ঠান। আর্থিক ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তুত থাকলে কেন বেতন দিতে পারেনি ফেডারেশন? এর আগেও কাজী সালাউদ্দিনের সময় ঈদের আগে বেতন নিয়ে এমন কাণ্ড ঘটেছে কয়েকবার। তবে সেখান থেকে শিক্ষা নেয়নি বর্তমান কমিটি, বরং সেই ভুলের পুনরাবৃত্তি করল বাফুফের নারী কমিটি। শুধু ফুটবলাররাই নয়, বেতন পাননি রেফারিরাও। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যা ফেডারেশন প্রতিশ্রুতি দিলেও রাখতে পারছে না। অন্তত ঈদের আগে নিজেদের প্রাপ্য সম্মানই প্রত্যাশা করেছিল রেফারিরা। এদিকে সুখবর পেয়েছে ৪ নারী ফুটবলার রূপনা চাকমা ও মাসুরা পারভিনের পর ভুটানের লিগ খেলতে ডাক পেয়েছেন তারা। এরই মধ্যে ফেডারেশন থেকে দেয়া হয়েছে ছাড়পত্র। চলতি মাসে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার জন্য ডাক পান গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভিন। এবার ভুটান প্রিমিয়ার লিগের ৫ বারের চ্যাম্পিয়ন পারো এফসির হয়ে খেলবেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন। তাদেরকে এরই মধ্যে ছাড়পত্র দিয়েছে ফেডারেশন। আগামী ৬ এপ্রিল ভুটানের বিমান ধরবেন এই ফুটবলাররা। নারী ফুটবলারদের বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে মালদ্বীপের লিগ সহ ভারতের লিগেও খেলেছে নারী ফুটবলাররা। পারো এফসির হয়ে এফসি নারী ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগও খেলেছেন ঋতুপর্ণা ও মনিকারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা, পদ্মা যমুনা সেতু টোল প্লাজায় গাড়ির সারি। ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ডাকাতি ঠেকাতে তৎপর পুলিশ। ঢাকায় মোতায়েন থাকবে প্রায় ১৫,০০০ সদস্য। কাজ করবে অক্সিলারি ফোর্সও। চট্টগ্রামে কয়েক স্তরে নিরাপত্তা বলয়। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত বদল। টেকনাফ উখিয়া ক্যাম্পে জনপ্রতি মাসিক বরাদ্দ $12। ১ এপ্রিল থেকে কার্যকর। শরণার্থী শিবিরে স্বস্তি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর খননের নামে অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যুৎ কেন্দ্র, সারের গুদাম ও তেল ডিপো। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল ভোরের সময়। সঙ্গী থাকুন সময়।